করে দিলাম। বিসমিল্লাহির রহমানির জি রহিম। স্যার। আজকের উপস্থাপন পর্ব হচ্ছে আমাদের ফৌজদারি কার্যবিধি আইন সিআরপিসি গুরুত্বপূর্ণ সংজ্ঞা সমূহ। সংজ্ঞাগুলো আজকে শেষ করে দিব, সবাই একটু মনোযোগ দিন। টানা ক্লাস চলবে। তা আমরা জানি ফৌজদারি কার্য দ্বিতীয় সংশোধন অধ্যাদেশ 2025 নামে অবহিত, সেটা জানি। ক্রিমিনাল প্রসিডিউর কোড সেকেন্ড অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্স 2025। আমরা জানি এটি একটি পদ্ধতিগত আইন। এই ক্লাসটা আমরা যদিও প্রথম দিনের কথা ছিল, আমরা 42 থেকে শুরু করার কারণে এই ক্লাসগুলো নিয়ে নিই। একটু মনোযোগ দেন, ভালো লাগবে। এটি একটি পদ্ধতিগত আইন। মোট অধ্যায় আছে 46টি। মোট তফসিল আছে 5টি। মূল আইন হচ্ছে 1898 সালের 5 নং আইন থেকে এটা আইনটি, মূল আইন হচ্ছে 1898 সালে এটা কার্যকর 5 নং আইন হিসেবে। এখন প্রশ্ন হচ্ছে এটি একটি পদ্ধতিগত আইন। পদ্ধতিগত আইন কি আমরা অনেক জায়গায় পাবো, কোথাও কোথাও পাবো মৌলিক আইন, কোথাও কোথাও পাবো পদ্ধতিগত অর্থাৎ প্রসিডিউরাল ল। এই প্রসিডিউরাল লটা কি? এই প্রসিডিউরাল লটা পদ্ধতিগত আইন হচ্ছে যে আইন অধিকার বা অপরাধের বিচার, তদন্ত, গ্রেপ্তার, মামলা পরিচালনা এবং আদালতের কার্যক্রম কিভাবে সম্পন্ন হবে তা নিয়ম পদ্ধতি নির্ধারণ করে। অর্থাৎ কোন কাজ কিভাবে করা হবে তা পদ্ধতিগত আইন বলে। উদাহরণ কি? কোড অফ ক্রিমিনাল প্রসিডিওরে ফৌজদারি কার্যবিধি একটি পদ্ধতিগত আইন, কারণ এটি বলে দেয় কিভাবে মামলা হবে, কিভাবে গ্রেপ্তার হবে, তদন্ত কিভাবে হবে, আদালত কিভাবে বিচার চলবে, জামিন, তল্লাশি এবং সাক্ষ্য গ্রহণ ইত্যাদি নিয়ম কি। সহজভাবে যদি আমরা মনে রাখি, দণ্ডবিধি পেনাল কোড বলে কোন কাজ অপরাধ। পেনাল কোড বলে এটা হচ্ছে কোন কার অপরাধ, যে যে কাজটা করতেছেন আপনি, এটি অপরাধ, কোন কাজে অপরাধ। ফৌজদারি কার্য যদি বলে সেই অপরাধের বিচার কিভাবে। পেনাল কোড বলতেছে যে কোন কোন কাজ অপরাধ, আর ফৌজদারি বলতেছে কিভাবে বিচারটা হবে। তাহলে সাস্টেনেনশিপ যেটা হচ্ছে মৌলিক আইন, ল অধিকার ও অপরাধ নির্ধারণ করে। মৌলিক আইন সাবস্টেনেনশিপ লটা মৌলিক অধিকার ও অপরাধ নির্ধারণ করে, যেটা হচ্ছে প্যারাল। প্রসিডিউর লটা হচ্ছে সে আইন বাস্তবায়নের পদ্ধতি নির্ধারণ করে। তুলনা কি? পেনাল কোড একটি মৌলিক আইন, কোন কাজ অপরাধ শাস্তি নির্ধারণ করে। কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর পদ্ধতিগত আইন, অপরাধের বিচার মামলা পরিচালনার পদ্ধতি নির্ধারণ করে। খেয়াল রাখেন, পরীক্ষা আসতে পারে মৌলিক এবং পদ্ধতিগত আইন পার্থক্য। যদি আসে এতটুকু নলেজ থাকে আপনারা লিখতে পারবেন। আচ্ছা, আমরা সূচিপত্রে গিয়ে এই ফৌজদারি কার্যের ধারা ও বিষয়বস্তু সময়ের ক্ষেত্রে আমরা প্রারম্ভিক যেটা আমরা এক ধারা দেখেছি, এগুলো পরীক্ষা কোনো আসবেও না। এক ধারা সংক্ষিপ্ত এই অধ্যাদেশ ফৌজদারি কার্যবিধি দ্বিতীয় সংশোধন অধ্যাদেশ 2025 নামে অবহিত হবে। জাস্ট আপনাদের একটু বর্ণনা করে যাচ্ছে। আমরা যেখান থেকে পড়বো, যেটা আমাদের গুরুত্বপূর্ণ, যে বিষয়গুলো আমাদের দরকার পরীক্ষার জন্য। এই চারের সংজ্ঞা, ফৌজদারি কার্যের চার ধারা যে রয়েছে, এই চার ধারার সংজ্ঞার কথা বলা রয়েছে। চাকিয়া, চম্পা। তাহলে চার ধারা আমরা কি কি দেখবো? এখানে আমরা প্রথম দেখতে পাচ্ছি অ্যাডভোকেট। এই পদ্য পরীক্ষায় শুধু সবাই পড়িয়ে যায়, চারের যেটা চারের একের ক। তাহলে অ্যাডভোকেট কি? এখানে এটা পরীক্ষায় এমসিকিউ আসে না আদৌ, বা রিটেনের জন্য আসে না। জাস্ট আপনারা একটু পড়ে যাবেন, এগুলো একটু রিডিং করে যাবেন, এগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। অ্যাডভোকেট কি, কাকে বলে? যিনি আদালতের অনুমতি ক্রমে আইন অনুযায়ী যে কোনো আদালতে ব্যবসা করতে পারেন, তাকে অ্যাডভোকেট বা উকিল বা মুক্তার। অ্যাডভোকেট কোথাও কোথাও অ্যাডভোকেট, কোথাও কোথাও উকিল, কোথাও কোথাও মুক্তার বলা হচ্ছে। ফৌজদারি কার্যে চারের একের ক। এটা ইম্পর্টেন্ট না, জাস্ট একবার রিডিং করে যাবেন। যেটা ইম্পর্টেন্ট আমি বলবো যেটা। অ্যাটর্নি জেনারেল। অ্যাটর্নি জেনারেল বলতে কি, এটি একটি ইম্পর্টেন্ট এমসিকিউ আসতে পারে। অ্যাটর্নি জেনারেল বলতে সরকার কর্তৃক বাংলাদেশে নিযুক্ত অ্যাটর্নি জেনারেল, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল অথবা সহকারী অ্যাটর্নি। অ্যাটর্নি কতজন দেখছেন? অ্যাটর্নি জেনারেল, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল, সহকারী অ্যাটর্নি জেনারেল বোঝাবে। চার একের ক। জাস্ট এটাও ইম্পর্টেন্ট না, এটা ইম্পর্টেন্ট না, জাস্ট একটু পড়ে নেবেন, এটা দরকার নেই পরীক্ষার জন্য। জামিনযোগ্য অপরাধ, ভেরি ইম্পর্টেন্ট। ভ্যালুয়েবল অফেন্স, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। জামিনযোগ্য এবং জামিন অযোগ্য পার্থক্য পরীক্ষা আসবে। জামিনযোগ্য এবং জামিন অযোগ্যর পার্থক্য কি আমরা আজকে জেনে নিব। জামিনযোগ্য অপরাধ, বেইলেবল অফেন্স কি? বেইলেবল অফেন্স, মনোযোগ দেন সবাই। চারের একের খ। এই জামিনযোগ্য এবং জামিন অযোগ্য একই, আপনাদের এই ধারায় বলা হয়েছে, চারের একের খতেই বলা রয়েছে। সবাই একটু স্লাইডে দেখেন আর একটু শুনেন যেভাবে বলি। তাহলে জামিনযোগ্য অপরাধটা কি? বেইলেবল অফেন্স বোঝাই যাচ্ছে যে আদালত থেকে তাকে বেল দিবে।
আদালত থেকে জামিন দিবে, যেগুলো হচ্ছে জামিনযোগ্য করা হয়েছে, এইগুলো হচ্ছে জামিনযোগ্য। অর্থাৎ প্রচলিত আইন যে সকল জামিন লাভের ব্যবস্থা রয়েছে, এক কথা একজন আসামি যে আইনগত অধিকার, এটা তার হচ্ছে জামিন পাওয়ার অধিকার। যে সকল অপরাধ বাংলাদেশের দেশের প্রচলিত আইন অনুযায়ী অপরাধ জামিন লাভের সম্ভাবনা আছে বা লাভের ব্যবস্থা আছে, সে সকল অপরাধকে জামিনযোগ্য অপরাধ বলা হয়। আরো সহজভাবে যে বলি, যে সকল অপরাধ দেশের প্রচলিত আইন অনুযায়ী অথবা ফৌজদারি কার্যবিধি দ্বিতীয় তফসিলে জামিনযোগ্য, অর্থাৎ যে দ্বিতীয় তফসিলে যে আমরা দেখবো যে 5টি তফসিলের ভিতরে একটি যে দ্বিতীয় তফসিলে জামিনযোগ্য হিসাবে উল্লেখ করা হয়েছে, সেগুলো হচ্ছে অপরাধকে জামিনযোগ্য অপরাধ বলে। এটা হচ্ছে 4 রেকর্ড। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখন এই জামিনযোগ্য অপরাধকে, এই বেলেবল অফেন্সের কিছু বৈশিষ্ট্য আছে। এই বেলেবল কে কে দিতে পারে? আর থানাও দিতে পারে, আদালতও দিবে, থানাও দিতে পারে। কিরকম? যে জামিনযোগ্য অপরাধ অভিযুক্ত ব্যক্তি আইন অনুযায়ী জামিন পাওয়ার অধিকার রাখে, এটা একটা বিষয়। পুলিশ বা আদালতে সাধারণ জামিন দিতে বাধ্য। কোর্ট থেকে যদি জামিনের ব্যবস্থা থাকে, থানা যদি জামিনের তাদের দেখাইতে পারে, তাহলে তো অবশ্যই জামিন দিবে। এই ধরনের অপরাধে পুলিশ কর্মকর্তা অফিসের ইনচার্জ আদালতে প্রেরণ ছাড়া জামিন দিতে পারে ডাইরেক্ট। সাধারণত কম গুরুতর লঘু প্রকৃতির অপরাধ জামিনযোগ্য হয়ে থাকে। মানে অপরাধ যদি গুরুতর হয়, জঘন্য হয়, হাইনাস হয়, বা ডাকাতি, খুন, বা এই ক্ষেত্রে কিন্তু বেলেবেল সেকশন না। বলছে যেগুলো হচ্ছে বেলেবেল মানে কম গুরুতর লঘু প্রকৃতির অপরাধ করে থাকে অপরাধীরা, সেগুলোতে জামিন দিয়ে থাকে। 4-এ দেখবেন 4 নাম্বার বলছে যে অপরাধগুলো দ্বিতীয় তফসিলে বেলেবেল হিসেবে উল্লেখ করেছে, সেগুলো জামিনযোগ্য অপরাধ, যেটা আগে বললাম। আইনে বিশেষ কারণ যদি না থাকলে, আদালত থেকে যদি কি বিশেষ কোনো কারণ না থাকে, আইনে যদি বিশেষ কারণ না থাকে, আদালত বা পুলিশ সাধারণত জামিন প্রত্যাখ্যান করতে পারে না, জামিন অবশ্যই দিয়ে দিবে। জামিন আদালত দ্বারা করার সাথে জামিন অভিযুক্তের উপস্থিতি নিশ্চিত করার জন্য বন্ড বা জামিন দ্বারা নেওয়া হয়। এই যে লাস্ট একটা কথা বলছে যে জামিন যে দিবে, অবশ্যই জামিন যে শর্ত দিবে, অবশ্যই তার বন্ড বা মুচলেকা দিবে, অথবা জামিনদার থাকবে, তাদের শর্তে জামিন দিবে। এই যে এই কথাগুলা পরীক্ষা হলে যদি আসে জামিনযোগ্য অপরাধ কি, তাহলে জামিনযোগ্য অপরাধ উপরে 2-3 লাইনে লিখলে হবে। মার্ক পরে প্রশ্নের মান যদি 3 থাকে, তো এই 2 লাইন লেখে কিন্তু 3 পাবেন না, মানে 1 পাবেন, 1.5 পাবেন, 2 পাবেন। যদি আর একটু ভালো করতে চান, এই সংজ্ঞা থেকে আপনার নিজে কিছু সেলেন্ট ফিচার বা কিছু বৈশিষ্ট্য নিজের মতো করে 2-3-4টা বৈশিষ্ট্য লিখবেন। এটা একটু মাথায় রাখবেন, এটা নিজের ক্রিয়েটিভিটি। এটা দেশি মানে কি, আপনি একটু পড়বেন, মাথায় খুলবেন যে এটা থেকে স্যার আর কিছু করছে। এখন সে জামিন অযোগ্য, একই সেকশন 4 রেকর্ড খ। তার মানে কি, জামিন অযোগ্য মানে জামিন যোগ্য নয়, আদালত বা থানা জামিন দিবে না। অর্থাৎ যে সকল অপরাধ দেশের প্রচলিত আইন অনুযায়ী দেশের অর্থাৎ দ্বিতীয় তফসিলে যে সকল অপরাধের জামিন অযোগ্য বলে গণ্য করা হয়, সেগুলো হচ্ছে জামিন অযোগ্য। একদম সহজ। একটা জামিন যোগ্য, একটা জামিন অযোগ্য। তাহলে জামিন অযোগ্য অপরাধের আমাদের কিছু বৈশিষ্ট্য দেখি, কিছু সেলেন্ট ফিচার দেখি। বৈশিষ্ট্য কি, যে এই যে এই ধরনের অপরাধ জামিন পাওয়ার অভিযুক্তের অধিকার না। মানে আগেটা কিন্তু বেলেবল সেকশন জামিন পাওয়ার অধিকার, কিন্তু জামিন অযোগ্য কিন্তু জামিন পাওয়ার অধিকার রাখে না। যদি পরীক্ষায় পার্থক্য আসে, আপনারা এন থেকেও লিখে ফেলবেন। যদি একটু জানা থাকে, আলাদা করে পার্থক্য পড়ার দরকার নেই। তাহলে এটা সাধারণত গুরুতর ভয়াবহ প্রকৃতির জামিন অযোগ্য হয়ে থাকে, গুরুতর ভয়াবহ প্রকৃতির অপরাধ করে থাকে। ফৌজদারি কার্য দ্বিতীয় তফসিল অথবা প্রচলিত আইনে এসব অপরাধ জামিন অযোগ্য হিসেবে ঘোষণা করা হয়েছে। আগের যা বলছেন এটাও একই। পুলিশ অনেক ক্ষেত্রে অভিযুক্তকে গ্রেপ্তারে আদালত প্রেরণ, জামিন অযোগ্য হলে তো সে তো আদালত থানার কোনো কাজ নাই জামিন দেওয়ার, সুযোগ ডাইরেক্ট আদালত প্রেরণ করবে। তাহলে এই আদালত যদি কেউ যে জামিনের যদি আবেদন করে যে জামিন আর পাওয়া দরকার, জামিন হলে জামিন দিবে, কিন্তু জামিন অযোগ্যের ক্ষেত্রে আদালত কি করবে, আসামির অবস্থা, অপরাধের প্রকৃতি, ঘটনার গুরুত্ব বিবেচনায় জামিন মঞ্জুর বা না মঞ্জুর করতে পারে। এগুলো একটু খেয়াল রাখবে। কোন কোন ক্ষেত্রে? হত্যা, ডাকাতি, ধর্ষণ, অস্ত্র আইন, এগুলোর ক্ষেত্রে গুরুত্ব জামিনযোগ্য অপরাধের অন্তর্ভুক্ত। অধিকাংশ ক্ষেত্রে আমলযোগ্য প্রকৃত হয়ে থাকে। মানে এই যে অধিকাংশ ক্ষেত্রে হচ্ছে কগনিজেবল হয়ে থাকে, যার ফলে এই জামিনটা দেয় না, আমলযোগ্য। তাহলে আমরা কি কি দেখলাম? আমরা দেখলাম আমলযোগ্য অপরাধ কাকে, সরি, জামিনযোগ্য অপরাধ কাকে বলে, বা জামিনযোগ্য অপরাধের বৈশিষ্ট্য কি। জামিন জামিন অযোগ্য অপরাধ কাকে বলে, জামিন অযোগ্যের বৈশিষ্ট্য কি। এই দুইটা একই সেকশন ফৌজদারি 4 খ। তাহলে জামিনযোগ্য আর জামিন অযোগ্য ক্লিয়ার? সবার ক্লিয়ার হয়েছে? ঈশান। এখন আসুন, আমলযোগ্য অপরাধ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 4-1 ফৌজদারি কার্য 4-1 ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যেগুলা বলতেছে এগুলো পরীক্ষায় চোখ বুজে মুখস্থ করে চলে যাবেন। তাহলে ফৌজদারি কার্যবিধি 4-1 আমলযোগ্য অপরাধ কগনিজেবল অফেন্স, এটারও কিছু সেলিয়েন্ট বা বৈশিষ্ট্য আছে। তাহলে আমরা এটা কি, কগনিজেবল অফেন্সটা কি?
কগনিজেবল অফেন্স বা আমলযোগ্য অপরাধ বলতে বোঝায় যে সকল ক্ষেত্রে পুলিশ অফিসার বিনা পরোয়ানায় অপরাধীকে গ্রেপ্তার করতে পারে, অর্থাৎ ম্যাজিস্ট্রেটের অনুমোদন বা অনুমতির প্রয়োজন হয় না, সেগুলো হচ্ছে আমলযোগ্য অপরাধ। চুরি, ডাকাতি, ছিনতাই, যত অপরাধ রয়েছে, যে সকল সেকশনে বলা রয়েছে, যে সকল গুরুতর ভয়ানক এগুলো বলা রয়েছে, থানায় মামলা হলে আমলযোগ্য মামলা নিয়েই তাদেরকে এফআইআর করেই অ্যারেস্ট করা শুরু করে। আবার কোর্ট থেকে এফআইআর হলো, কোর্ট থেকে কিন্তু থানায় এফআইআর পাঠায়, সেটা মামলা, সেটাও কিন্তু আমলযোগ্য মামলা হলে সেগুলো কি বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে। অর্থাৎ আমরা আমলযোগ্য অপরাধ বলতে সেই অপরাধকে বোঝাবো যে সকল অপরাধের জন্য ফৌজদারি কার্যবিধির দ্বিতীয় তফসিলি অর্থাৎ বলবৎ কোন আইনে পুলিশ অফিসার বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে। তাহলে আমলযোগ্যের ক্ষেত্রে আমরা এই যে 154 ব্যবহার করতে পারেন ফৌজদারি কার্যবিধি, ঠিক আছে। এবং গ্রেপ্তারের ক্ষেত্রে তো আমরা অন্য সেকশন জানি, বাট অপরাধের ধরন অনুযায়ী সে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যায়। তাহলে আমলযোগ্য অপরাধের বৈশিষ্ট্য কি? অবশ্যই এই প্রথম বৈশিষ্ট্য, আমলযোগ্য বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবে। ম্যাজিস্ট্রেটের অনুমোদনের প্রয়োজন যে তদন্ত করবে, পূর্ব অনুমতি দরকার, তাও দরকার নাই। ম্যাজিস্ট্রেটের কোনো পূর্ব অনুমতি ছাড়া তদন্ত শুরু করতে পারবে আমলযোগ্য হলে। সাধারণত গুরুতর প্রকৃতির হবে, এটা আমরা যেটা বললাম। ফৌজদারির দ্বিতীয় তফসিলে এই কথাটা উল্লেখ থাকবে। এবং এই ধরনের জনশৃঙ্খলা এবং জননিরাপত্তা বিঘ্নতার সম্ভাবনা বেশি থাকে, তাহলে অপরাধী গ্রেপ্তার করবে। অধিকাংশ আমলযোগ্য অপরাধ জামিন অযোগ্য প্রকৃতির হয়ে থাকে, এই কথাটা আমরা ওই জামিনযোগ্য দেখলাম। আমলযোগ্য হলে তো জামিন অযোগ্যই হবে। পুলিশ অভিযোগ পাওয়ার সাথে সাথে এফআইআর গ্রহণ করে থাকবে। পুলিশ কি করবে, সাথে সাথে যখন এফআইআর কোর্ট থেকে এই পাবে, আমলযোগ্য অপরাধ সংবাদ পাবে, সাথে সাথে কোর্ট এটাকে মামলা রুজু করে এফআইআর ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট গ্রহণ করবে। যেমন কোন কোন ক্ষেত্রে বলবে, হত্যা, ডাকাতি, ধর্ষণ, অপরাধ ইত্যাদি আমলযোগ্য অপরাধের উদ্ধার। ক্লিয়ার? 4 একের ক্লিয়ার? পার্সন। রাষ্ট্রীয় কেরানি, করণিক, পাবলিক প্রসিকিউটর, রাষ্ট্রীয় করণিক, কেরানি না, রাষ্ট্রীয় করণিক। এটা এমসিকিউ, ধরেন এটা আয়সা করছে, আসবে এটা। 4 একের যে রাষ্ট্রীয় করণিকটা কি? প্রধান বিচারপতি কর্তৃক রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালনার জন্য নিযুক্ত কোন অফিসারকে রাষ্ট্রীয় করণিক বলা হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট না? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে রাষ্ট্রীয় করণিকটা কি? রাষ্ট্রীয় করণিক হচ্ছে প্রধান বিচারপতি কর্তৃক রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালনার জন্য নিযুক্ত কোন অফিসারকে রাষ্ট্রীয় করণিক বলা হয়। ফৌজদারি কাজ 4 একর, এগুলো প্র্যাকটিস করবেন। এটা হচ্ছে এমসিকিউ, যেটা যেটা এমসিকিউ বলি এমসিকিউ পড়বেন, লেখা রাখবেন সাথে। বিচার বিভাগীয় কার্যক্রম, জুডিশিয়াল প্রসিডিং, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বিচার বিভাগীয় কার্যক্রম, এটা আমরা বিচার বিভাগীয় কার্যক্রমটা নিচে দিকে একটু বেশি করে লেখা হয়েছে মনে হয়, এটাই দিয়েছে। বিভাগীয় জুডিশিয়াল প্রসিডিং, এটা পরীক্ষা এমসিকিউ আসে। জুডিশিয়াল প্রসিডিং কি বা বিচার বিভাগীয় কার্যক্রমটা কি? যে সকল কার্যক্রম আইনসঙ্গতভাবে শপথ গ্রহণ করবে, মনোযোগ, যে সকল কার্যক্রম আইনসঙ্গতভাবে শপথ গ্রহণ করবে, এটা কি করে শপথ করবি, সাক্ষ্য গ্রহণ করা হয়, সে সকল কার্যক্রম বিচার বিভাগীয় কার্য বলা হয়। ফৌজদারি 4 একের একটা হচ্ছে ডাবের আটা ঢুলের তাহলে যে সকল কার্যক্রম আইনসঙ্গতভাবে শপথপূর্বক সাক্ষ্য গ্রহণ করা হয়, সে সকল কার্যক্রম বিচার বিভাগেই কার্যক্রম বলা হয়। এক কথায় এখানে কি কি বৈশিষ্ট্য দেখবেন, এই বিচার বিভাগ কার্যক্রম, জুডিশিয়াল প্রসিডিংটাই এখানে 2বার হয়েছে, এগুলো তোমরা দেখো নাই। এই নাজমুল দেখো, এগুলো যে কেবল ওমিট করলাম, তোমরা লেখাটা দিয়েছে দেখো নাই। তাহলে বিচার বিভাগের কার্যক্রম বৈশিষ্ট্যটা কি? এই কার্যক্রম শপথ গ্রহণ করে কার্যক্রম শুরু করবে আদালতে। কার্যক্রমটি আদালত বা বিচারিক কর্তৃপক্ষের অধীনে, বিচারক কর্তৃপক্ষের অধীনে কার্যক্রম হবে। এতে বিচারক ম্যাজিস্ট্রেটের উপস্থিতি নিয়ন্ত্রণ থাকবে। সাক্ষ্য, জবানবন্দি, প্রমাণ আইনানুগ পদ্ধতি গ্রহণ করবে। বিচারিক সিদ্ধান্ত গ্রহণের উদ্দেশ্যে কার্যক্রম পরিচালিত হবে। মিথ্যা সাক্ষ্য প্রদান করে দণ্ডবিধির শাস্তি হবে। বিচার বিভাগীয় কার্যক্রম আইন ও বিচার নীতিমালা অনুসরণ পরিচালিত হবে। আদালতের বিচার, সাক্ষ্য গ্রহণ, জবানবন্দি, রেকর্ড ইত্যাদি কার্যক্রম করবে। এক কথায় হচ্ছে যে সকল কার্যক্রম আইনসঙ্গতভাবে আদালতে শপথ গ্রহণ, সাক্ষ্য গ্রহণ করে সেই সকল কার্যক্রম জুডিশিয়াল প্রসিডিং বলা হয়। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট বললাম। এগুলো আপনার মেইন বই পাবেন না, আপনারা যে নিচে দিলাম বৈশিষ্ট্য, এগুলো পাবেন না। এগুলো হচ্ছে নিজে নিজে পড়বেন, একটু দুই একটা বৈশিষ্ট্য মনে রাখার জন্য, পরীক্ষায় মার্ক বেশি পাবেন ইনশাল্লাহ। আমলের অযোগ্য, এটা এখন চলে গেলাম 4 একর, যেটা হচ্ছে ঢুলের নন কগনিজেবল অফেন্স। পরীক্ষা আসবে আমলযোগ্য আমলের পার্থক্য কি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখন আসেন আমলের অযোগ্য। তাহলে নন কগনিজেবল অফেন্সটা কি? আগেরটা দেখছি যে ম্যাজিস্ট্রেটের অনুমতির কোনো প্রয়োজন নাই, মামলা গ্রহণ এবং তদন্তের ক্ষেত্রে ম্যাজিস্ট্রেটের প্রয়োজন নাই। আমলযোগ্য হলেই
এফআইআর গ্রহণ করে মামলার কার্যক্রম আসামিকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যায়। বাট আমলের অযোগ্য এটা হলে থানায় যদি কোনো আমলযোগ্য সংবাদ আসে অবশ্যই সেটা এফআইআর করা হচ্ছে, অভিযোগ নিয়ে প্রাথমিক তদন্ত করে সেটা মামলা রুজু হচ্ছে। কিন্তু আমলের অযোগ্য যদি কোনো অপরাধ হয়, অর্থাৎ যে সকল অপরাধের পুলিশ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে না, সেই সকল অপরাধকে আমলের অযোগ্য বলা হয়। আই রিপিট, যে সকল অপরাধের জন্য পুলিশ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে না সেই সকল অপরাধকে আমলের অযোগ্য অপরাধ বলা হয়। ফৌজদারি 4 আমলযোগ্যর বৈশিষ্ট্যটা কি? এবং অবশ্যই আপনার আমলযোগ্য যদি থানায় কোনো সংবাদ আসে অবশ্যই থানায় কি করবে, এটা জিডি করবে। আগেটা কিন্তু আমলযোগ্য সংবাদের ক্ষেত্রে মামলা গ্রহণ করে যদি সত্য মিথ্যা হয়, সত্য হলে চার্জশিট দিবে, মিথ্যা হলে ফাইনাল রিপোর্ট দিবে। কিন্তু আমলের অযোগ্য যদি কোনো সংবাদ আসে তাহলে থানায় কি করতে হবে, থানায় এটা জিডি করবে। জিডি করলে অবশ্যই জিডি করার পরে এটা কি করবে, আদালতের অনুমতি নিয়ে তদন্ত করবে। আদালতের অনুমতি ছাড়া বা ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়া সেটা তদন্ত কার্যক্রম করা শুরু করা যাবে না। যদি ম্যাজিস্ট্রেটের অনুমতি পাওয়ার পর যদি সত্য বা মিথ্যা হোক, সত্য হলে একটা নন এফআইআর প্রসিকিউশন দাখিল করবে, আর যদি মিথ্যা হলো একটি প্রতিবেদন দাখিল করবেন, অর্থাৎ শূন্য প্রতিবেদন দাখিল করবেন। এটা হচ্ছে আমলের অযোগ্য অপরাধ আইন। অর্থাৎ এটা বলা হয় আমলের অযোগ্য বলা হয়েছে ফৌজদারি কার্যবিধি 155 ধারার কথা বলা হয়েছে, এবং পিআরবি 254 এবং পিআরবি 268 এই কথাগুলো ফৌজদারি কার্যবিধির পিআরবির কথা বলা হয়েছে আমলের অযোগ্য। যেগুলো নিচ্ছে এগুলো তো মাথায় নিয়ে। তাহলে আমলের অযোগ্যর বৈশিষ্ট্যটা কি? এই ধরনের অপরাধে পুলিশ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে না, তদন্ত শুরু করার জন্য ম্যাজিস্ট্রেট অনুমতি প্রয়োজন হয়, এসব তুলনামূলক কম গুরুতর প্রক্রিয়া হয়ে থাকে। ওই যা যা বললাম, অভিযোগ পাওয়ার পর পুলিশ সাধারণ জিডি না নন কগনিজেন্ট রিপোর্ট গ্রহণ করে অধিকাংশ এইসব অপরাধ জামিনযোগ্য হয়ে থাকে। এই যা যা বললাম এতক্ষণ, এই আর কিছু না। ক্লিয়ার? আমলের অযোগ্য অপরাধ। এই রফিক আসছে ক্লাসে? রফিক, রাজু? স্যার আছি স্যার। আচ্ছা ঠিক আছে, আচ্ছা স্টপ। তাহলে আমরা এখন দেখবো অভিযোগ, কমপ্লেন্ট। আপনাদেরকে মেন বই থেকে, যে বইটা আপনারা পাবেন এখান থেকে পড়াচ্ছি ইনশাল্লাহ। আগামী মাসে যদি পেয়ে যান, এই যে বই যেভাবে যেভাবে আছে এইভাবে পড়ে নেন। আমি তো এই পিডিএফটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে লেখাগুলা। অভিযোগ, কমপ্লেন্ট, 4 ঘ, ভেরি ইম্পর্টেন্ট। এটা হচ্ছে এমসিকিউ। অভিযোগটা কি? অভিযোগটা হচ্ছে সুবিচার পাওয়ার আশায় কোনো ম্যাজিস্ট্রেট নিকট বা লিখিতভাবে কোনো অপরাধের বিষয়ে নালিশ করাকে সাধারণ অভিযোগ বলা হয়। আদালতে আমরা যেটা এই যে 190 নালিশ করি না, নালিশ সুবিচার পাওয়ার আশা, একজন ব্যক্তি কি করবো, সুবিচার পাওয়ার আশায় ম্যাজিস্ট্রেট নিকট। আপনারা এখানে একটু আর্ট লাগাইতে পারেন, কে সুবিচার পাবে এখানে বাদী লিখতে পারেন। আমি একটু আর্ট অ্যাড করে দিই। বাদী বা ভিকটিম, আর্ট অ্যাড করে দিই। আরো আছে সংক্ষুব্ধ ব্যক্তি, ব্লা ব্লা। তাহলে ফৌজদারি এই সুবিচার কে ভাবে, বাদী বা সুবিচার পাওয়ার আশায় ম্যাজিস্ট্রেট নিকট মৌখিক, একটা হচ্ছে মৌখিক অথবা লিখিত ভাবে, একটা ভার্বালি বা ওরাল স্টেটমেন্ট অথবা লিখিত একটা রিটেন স্টেটমেন্ট হিসেবে আদালতে কি করবে, নালিশ করাকে অভিযোগ করা হয়। বৈশিষ্ট্যটা কি? এটা অভিযোগ মৌখিক লিখিত হতে পারে। অভিযোগ অবশ্যই ম্যাজিস্ট্রেট নিকট দাখিল করতে হবে। অভিযোগের মাধ্যমে কোনো সংগঠন তুলে ধরতে হবে। অভিযোগের উদ্দেশ্যে সুবিচার পাওয়ার আইনগত পাওয়ার অধিকার। আর অভিযোগকারী ব্যক্তি নিজে অথবা প্রতিনিধি, উনি নিজেও অভিযোগ করতে পারে অথবা কোনো প্রতিনিধি রিপ্রেজেন্টেটিভ মাধ্যমে দিতে পারে। অভিযোগের ভিত্তিতে ম্যাজিস্ট্রেট আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। যখন অভিযোগটা পাবেন একটা ম্যাজিস্ট্রেট আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। অভিযোগের মধ্যে অপরাধের সংগঠনের প্রাথমিক বিবরণ থাকতে হবে। এটা হলো আদালতের নালিশের বিবরণ যা যা থাকবে। অবশ্যই সব অভিযোগ বা এফআইআর নয়, সব অভিযোগ কিন্তু এফআইআর নয়। অভিযোগ করলে কিন্তু এফআইআর হচ্ছে না, বাট আদালতে কিন্তু অভিযোগ দেওয়ার পরে সেটা কিন্তু থানা যখন কোর্ট এফআইআর, যেটা 246 মেবি 246 247 আদালতের জন্য মামলা এমন এরকম কোর্টে এফআইআর। কারণ অভিযোগ সরাসরি ম্যাজিস্ট্রেট নিকট করা যেতে পারে, কারণ অভিযোগ সরাসরি ম্যাজিস্ট্রেট নিকটও করা যেতে পারে। বুঝতে পারছেন? পরীক্ষা আসে অভিযোগ এবং নালিশের পার্থক্য কি? অভিযোগ এবং নালিশের পার্থক্য কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি যেটা বলি, এই যে 4 একর আমরা কত দেখলাম, 4 একর গরুর আর নালিশ, এখন থেকে কমপ্লেন্ট। নালিশটা কি? আগেরটা সুবিচার পাওয়ার জন্য মৌখিক লিখিত ভাবে নালিশ করতেছে, আর এখন নালিশের সংখ্যা বলতেছে 4 একর বুর্গের যে এটা কি করবে, নালিশটা কি? এইটি একই অবস্থা, সুবিচার পাওয়ার আশায়। এখানে আমরা এই ভিকটিম এটা আমরা কপি করে নিয়ে যাই, ওখানে বসাই। কিছু কিছু নিজের মতো করে লিখবেন, কেউ বলবেন এগুলো নিজের ক্রিয়েটিভিটি। বাদী বা ভিকটিম সুবিচার পাওয়ার আশায় ম্যাজিস্ট্রেট নিকট জ্ঞাত, ম্যাজিস্ট্রেট জ্ঞাত বা অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে, যিনি আপনি যাচ্ছেন, যার বিরুদ্ধে আপনি কি করবেন, কোনো নালিশ দিচ্ছেন বা অভিযোগ দিচ্ছেন, তাহলে জ্ঞাত বা অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে অথবা মৌখিক লিখিত ভাবে, একটা জ্ঞাত অজ্ঞাত মৌখিক বা লিখিত ভাবে কি করা হয়, অভিযোগ করাকে নালিশ বলা হয়। ওখানে নালিশ করাকে অভিযোগ বলতেছে, এখানে অভিযোগ করাকে নালিশ বলতেছে। সিম্পল পার্থক্য।
4-1 ঘতে বলতেছে যে সুবিচার বাদী বা ভিকটিম বা সংক্ষুব্ধ ব্যক্তি আদালতে হাজির হয়ে কি করবে, সুবিচার পাওয়ার জন্য ম্যাজিস্ট্রেটের নিকট নালিশ করাকে অভিযোগ বলতেছে। এখানে এসে বলতেছে বাদী বা ভিকটিম সুবিচার পাওয়ার আশায় ম্যাজিস্ট্রেটের নিকট জ্ঞাত বা ব্যক্তির বিরুদ্ধে বা অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মৌখিক বা কি লিখিত ভাবে অভিযোগ করাকেই নালিশ নালিশ বলা হচ্ছে। একদম সিম্পল পার্ট। তাহলে 4-1 বর্গের ঝ অনুযায়ী বর্গের ঝ অনুযায়ী মূল সংজ্ঞার সার কথা হচ্ছে যে কোনো ব্যক্তির দ্বারা ম্যাজিস্ট্রেটের নিকট অপরাধ সংগঠন অভিযোগ মৌখিক বা লিখিত উপস্থাপন করালে সেটি হচ্ছে নালিশ কমপ্লেন্ট। নালিশের বৈশিষ্ট্য কি? ম্যাজিস্ট্রেট নিকট দাখিল করবে। নালিশ সরাসরি ম্যাজিস্ট্রেটের কাছে করা হয়। মৌখিক লিখিত হতে পারে, জ্ঞাত অজ্ঞাত আসামি বিরুদ্ধে হতে পারে, সুবিচার পাওয়ার উদ্দেশ্য হতে পারে। তদন্তের ভিত্তিতে রেখে নালিশ গ্রহণের পরে ম্যাজিস্ট্রেট তদন্ত মামলা শুরু করতে পারে। এখানে পয়েন্ট আকারে দিচ্ছি, আপনাদের যেভাবে মন চায় আপনাদের জাস্ট একটু রিডিং করে আপনারা কি করবেন, মুখস্থ করবেন কথা যেভাবে ভালো লাগে। হয় প্রথম দেখবেন কোনো না কোনো সাইড আপনি একটু কিছু কিছু সংজ্ঞা আছে যেটা হচ্ছে সংজ্ঞার ভিতরেই কঠিন। আমি আর ওটাকে একটা ইলাবোরেট করার চেষ্টা করছি যাতে আপনারা একটু পড়ে উপর না হলো নিচেও একটু পড়ে দেখবেন মাথায় আনতেছেন। পরীক্ষা হলে মোটামুটি হাফ পাতা অর্থাৎ এই 8 থেকে 10 লাইন বা 5 থেকে 6 লাইন বা হাফ পেজের মতো লিখতে পারলে আপনি ফুল মার্ক পেয়ে যাবেন ইনশাল্লাহ। একেবারে 2 লাইন লিখে মার্ক পাবেন না, বুঝছেন। ধারা যদি সঠিক থাকে 2 লাইন লিখে মার্ক পাবেন। ধারা যদি সঠিক থাকে, যদি যদি কাজের কথা হয় সঠিক কথা হয় মার্ক পাবেন, সমস্যা নেই। কিন্তু একটু একটু নিয়ে যান, একটু মাথার ভিতরে একটু বেশি নিয়ে যান, হলে যে ইনশাল্লাহ দেখতে পাবেন ঠিক পারবেন। হাইকোর্ট বিভাগ এটা ইম্পর্টেন্ট না, জাস্ট হচ্ছে এমসিকিউর জন্য দিতে পারেন। ফৌজদারি আপিল বা রিভিশনের ক্ষেত্রে সুপ্রিম হাইকোর্ট বিভাগকে বোঝাবে। এটা ইম্পর্টেন্ট না, দরকার নেই। অনুসন্ধান ভেরি ভেরি ইম্পর্টেন্ট, রিটেনের প্রশ্ন। ইনকোয়ারি ভেরি ইম্পর্টেন্ট, ইনকোয়ারি অনুসন্ধান, মনোযোগ দেন, ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষা আসবে এটা। অনুসন্ধান কি? অনুসরণ শব্দের অর্থ হলো খোঁজাখুঁজি করা। বলে তন্ন তন্ন করে খোঁজা, বলে না তন্ন তন্ন করে খোঁজা। যে খোঁজাখুঁজি, যাচাই, তদন্তমূলক পরীক্ষা, যাচাই বাছাই করা। অনুসন্ধানটাও কিন্তু অনুসন্ধানটা হচ্ছে তদন্তের আগে, কিন্তু যে তো অনুসন্ধান করা, আসলে বিষয়টা দেখো, তো খোঁজাখুঁজি করা, যাচাই করা, তদন্তমূলক পরীক্ষা করা। আইনের ভাষায় অনুসন্ধান বলতে বোঝায় ম্যাজিস্ট্রেট অথবা আদালত কর্তৃক পরিচালিত বিচার ব্যতীত। মনোযোগ দেন, আইনের ভাষায় অনুসন্ধান বলতে বোঝাচ্ছে ম্যাজিস্ট্রেট বা আদালত কর্তৃক পরিচালিত বিচার, ট্রায়াল। এই ট্রায়াল ব্যতীত অন্যান্য সকল বিচারপূর্বক কার্যক্রম হবে, অর্থাৎ বিচারের আগে যে সকল কার্যক্রম অনুষ্ঠিত হবে সেটা হলো ইনকোয়ারি অনুসন্ধান। ক্লাসে সেই সাউন্ড টাউন বাজানো আপনারা। তারপরে কি এই এই 4-1 এই অনুসন্ধান যে রয়েছে 4-1 অনুযায়ী, ফৌজদারি কার্য 4-1 অনুযায়ী বিচার শুরু হওয়ার আগে হবে, ম্যাজিস্ট্রেট আদালত কর্তৃক কার্য পরিচালনা করবে, সেটাই হবে অনুসন্ধান। এক কথা মানে বিচার শুরু হওয়ার আগে। আপনারা দেখবেন এই সংজ্ঞাগুলো সহজেই মুখস্থ হয় না। তো বিচার বা শুরু করা হওয়ার আগে ম্যাজিস্ট্রেট বা আদালত যে কার্যক্রম পরিচালনা করবে সেটি হচ্ছে অনুসন্ধান। অনুসন্ধানের বৈশিষ্ট্য কি? আমরা বিচার নয়, নট ট্রায়াল, এটি চূড়ান্ত বিচার নয়, এটি বিচারের পূর্ববর্তী ধাপ। ম্যাজিস্ট্রেট বা আদালত পরিচালনা করবে, পুলিশ নয়, সাধারণ বিচারিক কর্তৃপক্ষ এটি পরিচালনা করবে। তথ্য বা সত্যতা নির্ধারণ করবে, অভিযোগ সত্য কিনা যাচাই বাছাই করবে, মামলার ভিত্তি প্রস্তুত করবে, অনুসন্ধান ফলাফল উপর ভিত্তি করে মামলা বিচার পর্যায়ে করবে। আনুষ্ঠানিক রায় প্রদান করা হয় না, এটি এখানে দোষী নির্দোষ চূড়ান্ত ভাবে নির্ধারণ হয় না। অবশ্য অনুসন্ধানের কারণ হচ্ছে বিচারের আগেই তো আপনি এটা অনুসন্ধান করে যাচাই বাছাই করতেছেন বলেই তো দিচ্ছেন। তাহলে সহজভাবে মনে রাখার জন্য আমরা জানি বিচারের আগে অনুসন্ধান করবে। ফৌজদারি কার্যবিধির 4-1 পরীক্ষা আসবে। অনুসন্ধান এবং তদন্তের পার্থক্য কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অনুসন্ধান এবং তদন্তের পার্থক্য কি। এখন দেখবো তদন্ত, মনোযোগ দেন। ইনভেস্টিগেশন, ইনভেস্টিগেশন তদন্ত। ইনভেস্টিগেশনটা কি? তদন্ত হলো এমন একটা প্রক্রিয়া যেটা আমরা করি। তদন্ত অনেক ইউনিটি করে। তদন্ত হলো এমন একটা প্রক্রিয়া যেখানে কোনো অপরাধের সাক্ষ্য প্রমাণ সংগ্রহ। বেরোবে তদন্ত কি, তদন্তের উদ্দেশ্যে কি, এগুলো আসতে পারি পরীক্ষায়। কোনো অপরাধের সাক্ষ্য, আমরা যে তদন্ত করি সাক্ষ্য প্রমাণের সংগ্রহ উদ্দেশ্যে তো কার্যক্রম পরিচালনা করি। অর্থাৎ ম্যাজিস্ট্রেট বা পুলিশ অফিসার নিকট, ম্যাজিস্ট্রেট অথবা পুলিশ অফিসার নিকট ক্ষমতাপ্রাপ্ত সাধারণত পুলিশ ঘটনার সত্যতা উদ্ঘাটনের জন্য বিভিন্ন কার্যক্রম পরিচালনা করি। আই রিপিট, এটার কোনো অপরাধের সাক্ষ্য প্রমাণ সংগ্রহ উদ্দেশ্যে ম্যাজিস্ট্রেট অথবা পুলিশ অফিসার নিকট থেকে ক্ষমতাপ্রাপ্ত আমরা সাধারণত পুলিশ ঘটনার সত্যতা উদ্ঘাটনের জন্য বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে। তাহলে এটার মূল সংজ্ঞাটা কি? সাক্ষ্য প্রমাণ সংগ্রহ লক্ষ্যে কাজ করবে। আর ক্ষমতাপ্রাপ্ত কর্তৃক পরিচালিত সকল কার্যক্রম, ক্ষমতাপ্রাপ্ত কর্তৃক পরিচালিত সকল কার্যক্রম আমরা যা যা করি, এটাই হচ্ছে তদন্ত। তদন্তের বৈশিষ্ট্য কি? সাক্ষ্য প্রমাণ সংগ্রহ প্রক্রিয়া করবে, পুলিশ বা ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা পরিচালিত করবে, ঘটনার সত্যতা উদ্ঘাটন করবে, এগুলো কিন্তু উদ্দেশ্য তদন্তের। মামলার ভিত্তি তৈরি করবে। এখানে একটা বৈজ্ঞানিক সংজ্ঞা দিচ্ছি আপনাদের, দেখবেন। এটা হচ্ছে তদন্ত নির্দেশ থেকে নেওয়া।
যে তদন্ত বৈজ্ঞানিকে বলা হয়েছে প্রাপ্ত তথ্য সাক্ষ্য যুক্তির ভিত্তিতে, আই রিপিট, প্রাপ্ত তথ্য সাক্ষ্য যুক্তির ভিত্তিতে ঘটনাকে বিশ্লেষণ করে, আই রিপিট, প্রাপ্ত তথ্য যেটা রিসিভ প্রাপ্ত যেটা পাবো সাক্ষ্য যুক্তির ভিত্তিতে ঘটনাকে বিশ্লেষণ করে, যে ঘটনাটা ঘটছে এর সাথে সাক্ষ্য প্রমাণের সাথে মিলিয়ে দেখে বিচার বিশ্লেষণ করে আদালতের সামনে তথ্য উপস্থাপন করার একটা প্রক্রিয়া। অর্থাৎ এখানে বলা হচ্ছে, এই ইংলিশটাও ওখানে দেওয়া রয়েছে যে ইনভেস্টিগেশন ইজ রিকনস্ট্রাক্টিং দ্য ইনসিডেন্ট উইথ অ্যাকশন অ্যাকর্ডিং টু সিআরপিসি, দ্য কোড অ্যাজ পার অ্যাজ পসিবল উইথ ফরেনসিক সাপোর্ট। এর সমন্বয়ে হচ্ছে আদালতের সামনে যে উপস্থাপন প্রক্রিয়াটাই হচ্ছে একটা ইনভেস্টিগেশন। ইনভেস্টিগেশন আসলে একটা অনেক বড় পার্ট। ইনভেস্টিগেশনের সংজ্ঞা যদি আলোচনা করতে চাই পুরো এক দুইটা ক্লাস দরকার, বিশাল ইনভেস্টিগেশন। ইনভেস্টিগেশনটা একটা অনেক বড় একটা তদন্তের একটা পার্ট। পুলিশের একজন গুড ইনভেস্টিগেটর হইতে হইতে অনেক কোয়ালিটি লাগে, অনেক স্টাডি করতে হয়, অনেক অনুসন্ধান করতে হয়, অনেক আপনার স্টাডি করতে হয়, অনেক প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স নিতে হয়, থানা লেভেলে কাজ করতে হয়, কোর্ট লেভেলে কাজ করতে হয়, জনসাধারণ মিশতে হয়, পাবলিক, পুলিশ, আসাম, মানে কি বলে এটাকে, আসামি, এবং একেবারে রুট লেভেল থেকে কাজ শিখে আসতে হয় এই তদন্তটা। এটা এই দুইটা পরীক্ষা আসতে পারে আপনাদের। অনুসন্ধান একটা হচ্ছে 4-1 4-1 ট, আর একটা 4-1 ঠ। একটা হচ্ছে অনুসন্ধান 4-1 ঠ, একটু প্যাচ লাগেন না আবার, পরীক্ষা আসতে পারে এটা। থানার অফিসার ইনচার্জ 4-1 ট, এটা হচ্ছে মান্যতার আমল থেকে আগে আগে অনেক আসতে, এখানে আসে না। তো অফিসার ইনচার্জ কি, বা অফিসার ইনচার্জ কাকে বলা হচ্ছে? অফিসার ইনচার্জের অর্থাৎ বলা হচ্ছে যে কনস্টেবল পদের উপরে থানার অফিসার ইনচার্জের নিচে অবস্থান করেন, অর্থাৎ এএসআই থেকে সাব ইন্সপেক্টর যারা যারা আছেন, অর্থাৎ থানা যদি অফিসার যারা অফিসার ইনচার্জের যিনি দায়িত্বে থাকবেন, থানা অফিসার ইনচার্জ যদি কোনো কারণে অসুস্থ থাকে বা অনুপস্থিত থাকার কারণে কোনো থানার বাইরে গিয়ে থাকেন, যিনি দায়িত্ব পালবেন তাকেই অফিসার ইনচার্জ বলা। 4-1 ঠ, এটা বিভিন্ন ভাবে আমরা লিখবেন যে একজন কনস্টেবল কে অফিসার ইনচার্জ হতে পারে, তখন এই 4-1 টা কাজে লাগবে ফৌজদারি কার্যবিধি, যে থানার অফিসার ইনচার্জের অনুপস্থিতিতে একজন কনস্টেবল অফিসার ইনচার্জ থাকতে পারে, এবং কি কি কারণে অফিসার ইনচার্জের অসুস্থতা, অনুপস্থিতি, থানার বাইরে গিয়ে দায়িত্ব, তখন অফিসার ইনচার্জ থানার বাইরে কোনো জরুরি কাজ থাকলে জিডিতে নোট দিয়ে চলে যান, দিয়ে অন্যকে দায়িত্ব দিয়ে যান। পুলিশ স্টেশন কোন এই পর্যন্ত আসে নাই, এগুলো দরকার নেই। 4-1 অপরাধ ভেরি ইম্পর্টেন্ট, যেটা হলো ফৌজদারি কার্যবিধি আমরা 40 ধারায় পড়ছি। অপরাধ, এটা দেখবেন অপরাধ কি, অফেন্স কি। অপরাধ হলো এমন এক কাজ বা অবহেলা দেশের প্রচলিত নিষিদ্ধ এবং আইন অনুযায়ী শাস্তির বিধান রয়েছে। অর্থাৎ যে কাজ করা হয়েছে, নিষেধ করা হয়েছে, সেটা যদি আপনি করেন সেটা অপরাধ। যে কাজ করতে বলা হয়েছে সেটা যদি বিরত থাকেন সেটাও অপরাধ রয়েছে। 4-1 মধ্যন্য একটু পড়ে নেবেন এটা। এখানে যেটা আছে এইটুকু বৈশিষ্ট্য, যে আইন মানে না সেটা অপরাধ, অপরাধ করলে তো শাস্তি নির্ধারণ রয়েছে প্যানেল কোডে, কখনো ইচ্ছায় কখনো দায়িত্ব অবহেলার কারণে যদি কোনো অপরাধ হয়, আর অপরাধ রাষ্ট্রের আইন ভঙ্গ হিসেবে পরিচিত হয়। যেমন আমরা উদাহরণ চুরি, মারধর, প্রতারণা, বেআইনি কাজ, অনেক আমরা এগুলো করছি। ফৌজদারি কার্যবিধি 40 ধারায় পড়ছি, 40 ধারায় পড়ছি, রাইট। এগুলা আর কিছু নাই, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এই পর্যন্ত নাই আপনাদের। যে পেনাল কোড 40 স্যার। হ্যাঁ, আপনাদের যে 4-এর যে সংজ্ঞাগুলো, 4-এর সংজ্ঞাগুলো শেষ হয়ে গেছে। এই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এগুলো পরে, এগুলো হচ্ছে আমরা পরে দেখবো। এগুলো হচ্ছে স্পেশাল ম্যাজিস্ট্রেট 12 ধারা, 11 ধারা, 12 ধারা, এগুলো পরীক্ষা আসছিল। এটা এই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং স্পেশাল ম্যাজিস্ট্রেটের পার্থক্য আসছিল পরীক্ষা, এগুলো লেখা শুরু করছি ইনশাল্লাহ। এটি লেখা শেষ। প্যানেল কোডের আপনাদের সংজ্ঞা আজকে শেষ হয়ে গেছে, টিকা লেখা। ওই যে আপনাদের যারা টিচার প্যানেলে যারা আছে এরা পড়তেছে, আজকে ওদের দিছি, রফিকবারে পাইনি, দিতে পারিনি। আর এই যে সংজ্ঞা পিডিএফটা দিয়ে দিও, নাজমুল পিডিএফটা দিয়ে দিও, শুধু সংজ্ঞার এটা ফৌজদারি কার্যবিধি সবাই পড়ে ফেলুন। এটা দিছি তো স্যার। আচ্ছা, গ্রুপে দিছে না? তাহলে জি স্যার। আমরা যদি এখন এই যে একটা পার্থক্য দেখি, ক্লাসটা 4 মিনিট হবে আজকে, ক্লাসটা কেন 1 ঘন্টা 40 মিনিট হওয়ার কথা, কিন্তু হঠাৎ করে দেখি টাইম কমে গেল কেন, বুঝলাম না। আচ্ছা, আমি কথা বলতেছি ওই নিয়ে। তাহলে আমলযোগ্য আমল অযোগ্য অপরাধের পার্থক্য, এই যে পার্থক্যগুলো লিখতেছি, আমি লেখা শুরু করছিলাম, এখানে একটা পার্থক্য লিখছি যেটা আমি বললাম, এটা একটা পার্থক্য এখানে লেখা হয়েছে। আপনি যদি ওখানে পড়ে থাকে মেইন বইয়ে, যদি আমলযোগ্য 4-1 আপনার চ এবং 4-1 ঢ যদি পড়ে থাকেন, তাহলে এখানে হয়ে যাবে একদম ইজি যেটা লিখছি। প্রথম দিছি এটা হচ্ছে বিনা পরোয়ানায় আমলযোগ্য অপরাধের ক্ষেত্রে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে, পিআরবি 316। আর এখানে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে না, ম্যাজিস্ট্রেট অনুমোদন লাগবে। আর এখানে ম্যাজিস্ট্রেট অনুমোদন প্রয়োজন নাই, আর এখানে ম্যাজিস্ট্রেট অনুমতির প্রয়োজন রয়েছে। এটা পিআরবি 254, 254, 354, 268, 354, ঠিক আছে? 354 হবে না? 354, 254 268। আচ্ছা, কথা বলেন না, হঠাৎ করে কথা বলেন।
তারপর হচ্ছে সংজ্ঞা হচ্ছে 4-এর চ, এর 4-এর ঢ। নিয়মিত মামলা আমলযোগ্য হলে নিয়মিত মামলা রুজু হয়, আর এটা নিয়মিত মামলা রুজু হয় না। আর থানায় আসলে এজাহার নেওয়া হয় 243, আর এটা হচ্ছে পিআরবি জিডি করা হয় 377, 155। আর আমল ম্যাজিস্ট্রেটের অনুমতি ব্যতীত তদন্ত করা যায় 154, 156। আর আমল অযোগ্যের ক্ষেত্রে অবশ্যই ম্যাজিস্ট্রেট অনুমতি তদন্ত করা যায় না, 155 বলছে। অবশ্যই তদন্ত শেষে আমলযোগ্যের ক্ষেত্রে চার্জশিট ফাইনাল রিপোর্ট দেওয়া হয়, আর তদন্ত শেষে নন এফআইআর প্রসিকিউশন রিপোর্ট দাখিল করতে হয়। রিপোর্ট দুই ধরনের, একটা হচ্ছে প্রসিকিউশন দিবে পজিটিভ, আর না হলে একটা শূন্য, যদি নেগেটিভ দেন শূন্য প্রতিবেদন, তবুও প্রতিবেদন দিতে হবে। এই ছিল মোটামুটি আজকে আলোচনা। আমি তো ক্লাসটা নিতাম না আপনাদের, আমি যেহেতু এই যে ফৌজদারি কার্যবিধির এই চ্যাপ্টারটা বাকি ছিল, অধ্যায়ের সংজ্ঞাগত অধ্যায় 4-এর মোটামুটি ইম্পর্টেন্টের ভিতরে হচ্ছে বলে দেই, অনুসন্ধান তদন্ত পার্থক্য ভেরি ভেরি, আমলযোগ্য আমল অযোগ্য, জামিনযোগ্য জামিন অযোগ্য, এই তিনটাই হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট। আর বাকিগুলো হচ্ছে এমসিকিউ। জান একটু পড়ে নিয়েন ভাই, যেগুলো যেভাবে বলতেছে একটু ইম্পর্টেন্ট দিচ্ছে, একটু মুখস্থ করে যায়। আর একটু দোয়া করেন যাতে ইনশাল্লাহ আগামী মাসে বইটা হাতে পেয়ে যায়। যত পাস করার মতো আপনাদের একটা বই দিচ্ছি, আপাতত পড়ে ফেলবেন ইনশাল্লাহ। আর যা দিচ্ছি এখান থেকেই তো দিচ্ছি, এগুলো একটু পড়ে ফেলবেন। আর যদি আপনাদের এক্সট্রা কোনোভাবে পড়ারই থাকে, বইটই থাকে, যে কোনো মিলিয়ে দিলে পড়বেন, আসলে সবকিছু সবার মিলিয়ে থাকবে, একটু ভাষাগত চেঞ্জ থাকবে। চেষ্টা করতেছে কিছু দেওয়ার জন্য আপনাদের, ঠিক আছে? তো স্যার একটা ছোট্ট প্রশ্ন ছিল স্যার।